কেমন আছো সবাই? তোমাদের গোপাল সোনাকে মনে আছে তো? চলো তাহলে গল্পের পরের অংশটা শুনে নি। নমস্কার সবাইকে। দেবশ্রীর আড্ডাঘরে সকলকে জানাই স্বাগত। এক কাপ চা বা এক কাপ কফি নিয়ে বসে পড়ুন তাহলে গল্পের পরের অংশের জন্যে। ভোর 4টে, মাইশর স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। নিমেষের মধ্যেই স্টেশন চত্বর প্রায় ফাঁকা। একজন অটো চালক দাদা এগিয়ে এলেন, তার সাথেই আমরা হোটেলে চলে এলাম। খুব বেশি সময় লাগেনি, মিনিট 10 লেগেছিল। তারপর এসে দেখি হোটেলের কেয়ারটেকার সে ঘুমোচ্ছে, কিছুতেই তাকে ডেকে তোলা যায় না। তারপর ওই অটো চালক দাদাই স্থানীয় ভাষায় তাকে ডেকে তুলে আমাদের ভেতরে প্রবেশ করালেন। ভেতরে ঢুকেই একটা বেশ মায়াময় পরিবেশ। বাকি সকলে ঘুমোচ্ছে, আমরাই তখন প্রায় জেগে। রুমের ভেতরে ঢুকতেই মনটা বেশ ভালো হয়ে গেল। রুমটা একটু অন্য রকমের সাজগোজ, তাই চট করে একটু ভিডিও তুলে নিলাম। অবশ্য খুব বেশি সময় আমরা ওখানে নষ্ট করিনি, কারণ আমাদের সেদিন সারাদিন ঘুরতে হবে। আবার ওয়েদার ফোরকাস্টও দেখাচ্ছিল দিনটা একটু বৃষ্টি বৃষ্টি থাকবে, তাই একটু চিন্তাও ছিল ঠিকঠাকভাবে ঘুরতে পারবো তো। তাই চটপট আমরা স্নান ধান করে একদম রেডি হয়ে নিলাম, যাতে ভোরের আলো ফুটতেই আমরা বেরিয়ে পড়তে পারি মাইশর ঘুরে দেখার জন্যে। প্রসঙ্গত বলে রাখি, সেই অটোচালক দাদাই আমাদের আশ্বস্ত করেছিলেন। সকাল হতেই একজন ভালো অটোচালক দাদাকে পাঠিয়েছিলেন, যিনি আমাদের সম্পূর্ণ মাইশর খুব সুন্দরভাবে ঘুরিয়েছিলেন। তাই সকাল হতেই আমরা সেই অটোচালক দাদার সাথে বেরিয়ে পড়ি মাইশর ঘুরতে। প্রথমেই যাই আমরা ফিলোমেনাস চার্চে। সেন্ট ফিলোমেনাস চার্চ এশিয়ার মধ্যে এটি উচ্চতম চার্চ। ভারতীয় স্থাপত্যগুলির মধ্যে এটি অন্যতম। 1843 খ্রিস্টাব্দে কর্ণাটকের তৎকালীন রাজা মহারাজা মুড়মুড়ি কৃষ্ণরাজা ওয়ারিয়ার ইউরোপিয়ান কমিউনিটিকে সম্মান জ্ঞাপনার্থে এই চার্চটি প্রতিষ্ঠা করেন। এই চার্চের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এর যুগ্ম টাওয়ার দুটি, যার উচ্চতা 175 ফিট। চার্চের সৌন্দর্য আরও কিছু গুণ বাড়িয়ে দেয় চার্চের ভেতরের বড় বড় কাঁচের জানলাগুলো। চার্চের ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো। ভাগ্যক্রমে আমরা ঠিক সেই সময় পৌঁছেছিলাম যখন স্থানীয় মানুষদের নিয়ে স্থানীয় ভাষায় সেখানে প্রার্থনা হচ্ছিল। ভাষা নাই বা বুঝলাম, মানুষের মঙ্গল কামনায় আমরাও তাদের সামিল হলাম। এরপর চার্চের বাইরের প্রাঙ্গণটা আমরা খুব সুন্দর করে ঘুরে দেখলাম। মনে একরাশ ভালো লাগা আর শান্তি নিয়ে এরপর আমরা চলে গেলাম পেট পুজো করতে। আমাদের তো ব্রেকফাস্টই করা হয়নি। দাদাকে বলতেই দাদা আমাদেরকে নিয়ে গেলেন স্থানীয় এক হোটেলে, লেওক ইন। জায়গাটি যেমনই মনোরম তেমনই মানুষের ভিড়। সবাই দেখুন প্রতীক্ষিত খাবারের জন্যে। দক্ষিণ ভারতে বেড়াতে গেলে আমাদের খাবারের সেভাবে অসুবিধা হয় না। ধোসা খেয়েই আমরা বহুদিন কাটিয়ে দিতে পারবো। তাই খুব বেশি চিন্তাভাবনা না করে আমরা ধোসা, সাম্বার বড়া, আর সবথেকে বড় কথা, ওখানে যখন গেছি কর্ণাটকে কফি না খেয়ে ফিরবো এমনটা হতে পারে না। তাই কফি। ভীষণ সুন্দর খাবারের স্বাদ, তার সাথে কোয়ালিটি। জায়গাটিও বেশ মনোরম। আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে বসে টুকটাক একটু নিজেদের মধ্যে গল্পগুজব বা সারাদিনে কীভাবে ঘুরবো না ঘুরবো তার একটা ছোটোখাটো প্ল্যানিং করে নিলাম। সাথে সাথে সুন্দর খাবার বেশ উপভোগ করে খেলাম। কফিটা অনবদ্য ছিল। খুব স্বাভাবিকভাবেই নীলগিরির কফি ওখানে বিখ্যাত, তাই যতদিন কর্ণাটকে আছি কফি তো খেতেই হবে। এইভাবেই সকালের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করে টুকটাক ফটো তুলে সেখান থেকে বেরিয়ে চলে এলাম। তারপর কোথায় যাচ্ছি চলুন দেখাই। ছোটোবেলায় আমার একটা ডায়েরি ছিল জানেন, এখনও আছে। সেই ডায়েরির পাতায় একটা ছবি ছিল আমার ভীষণ পছন্দের। সেই ছবির নিচে একদম কোণায় লেখা ছিল বৃন্দাবন গার্ডেন। ঠিক বলেছেন, এখন আমরা বৃন্দাবন গার্ডেনের দিকেই যাচ্ছি।
কীভাবে ছোটোবেলা থেকে কিছু কিছু জিনিস মনের মধ্যে দাগ কেটে যায় না, মনে হয় একদিন ঠিক সেইখানে পৌঁছে যাব। এই যে নদীটি দেখছেন, এটি কাবেরী নদী। মান্ড্য়া ডিস্ট্রিক্টে এই কাবেরী নদীর ওপরেই রয়েছে ওই যে দূরে দেখছেন, ওটি ড্যাম, কৃষ্ণরাজাসাগর ড্যাম। আর এই ড্যামের পেছনেই হচ্ছে বৃন্দাবন গার্ডেন। ভীষণ সুন্দর ড্যামটি, কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে। চোখে যতটা সুন্দর দেখতে লাগছে, ক্যামেরায় ততটা বন্দি করা সম্ভব নয়। এটি দেখার পর মন যেন আরও ভীষণভাবে ব্যাকুল হয়ে গেল। না জানি ওই পারে আরও কত সৌন্দর্য লুকিয়ে আছে। তাই আমরা চটপট এখান থেকে ছবি তুলে আবার অটোতে উঠে বসলাম। খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে, কারণ বৃন্দাবন গার্ডেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে যে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আমরা বৃন্দাবন গার্ডেনের সামনে চলে এলাম। কর্ণাটকের জান এই বৃন্দাবন গার্ডেন। টিকিট কেটে ঢুকতে হয়। যেহেতু আমরা সকালের দিকে এসেছিলাম, তেমন একটা ভিড় ছিল না। বিকেলের দিকে ভিড় চোখে পড়ার মতো হয়। কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য বা ফটো তোলার জন্য ফাঁকা জায়গাই আমার বেশি পছন্দের। আকাশে তখন আর মেঘ ছিল না। মেঘের ফাঁক দিয়ে সুন্দর রোদ উঠেছিল। সকালে যেভাবে ভয় নিয়ে বেরিয়েছিলাম সারাদিন হয়তো বা বৃষ্টিতে পড়তে পারি, কিন্তু বিশ্বাস করুন, প্রকৃতি ভীষণভাবে সঙ্গ দিয়েছিল। এত সুন্দর একটা বাগানে এসে কার মন ভালো হয়ে যায় না বলুন তো? এই যে সুন্দর গাছ, গাছের মধ্যে দিয়ে ঝুলন্ত ফুল, এত সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি করে, তা চোখে না দেখলে, হাত দিয়ে না স্পর্শ করলে এ অনুভূতি হয়তো বলে বোঝানোর মতো নয়। এদের স্পর্শ, এদের গন্ধ, দূরে ওই ফোয়ারা, সব মিলিয়ে মনটা ভীষণ খুশি হয়ে যায়। মনটা সেই ছোট্টবেলার ছোট্ট মানুষ হয়ে যায়। তা আপনি বয়সে যতই বড় হন না কেন। এত সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে শুধুমাত্র একটা ড্যামকে কেন্দ্র করে। এক পাশে ড্যামের জল, আর অন্যদিকে এত সুন্দর একটা বাগান। এখানে সবাই যে যার মতো নিজের নিজের ভাবে ঘুরছে, প্রিয়জন পরিজনদের নিয়ে। যদি দিনের বেলায় আসেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার ভীষণ সুন্দর সুন্দর ছবি উঠবে। জায়গাটাই তেমন, সবুজে ভরপুর, তার উপরে রোদের খেলা। আর যদি শীতকালে আসেন, তাহলে তো ফুলের কমতি আপনার হবে না। এরপরে এর ঠিক পাশেই একটা সুন্দর জলাধার তৈরি করা। সেই জলাধারের ওপর দিয়ে আবার সুন্দর রাস্তাও তৈরি করে দেওয়া আছে। সেখান দিয়ে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় পাশের মানুষটির সাথে দুদণ্ড বসে বা একটু হেঁটে সময় কাটাতেই পারেন। এই যে পাশে দেখছেন, এটা ড্যামের দেওয়াল, আর সেই ড্যামের জলেই মাছ। এগুলো কিন্তু ছোট ছোট নয়, বেশ বড় সাইজের রুই মাছ। দেখতে এত ভালো লাগছে। কিন্তু কি জানেন তো, হঠাৎ করে আবার একটু ওপরে মেঘ জমে গেল। জলটা কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং স্বচ্ছ ছিল, কিন্তু যেহেতু ওপরে মেঘ জমে গেল, তাই জলটায় একটু দেখতে অসুবিধা হচ্ছিল। কিন্তু খালি চোখে পরিষ্কার ওদের দেখা যাচ্ছিল। নিন, আপনাদের জন্য রইল একবার পুরো বৃন্দাবন গার্ডেনটা চাক্ষুষ করে নেওয়ার সুযোগ। দেখে নিন, কারণ আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই আসব পরের পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য, একটু সময় চেয়ে নিচ্ছি। কেমন? নমস্কার।